দুই দিন আগে আপনাদের কাছে একটা সহযোগিতা চেয়েছিলাম যে আমি একটা মিউজিক ভিডিও তৈরি করতে যাই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখলেই বলে না প্রতিবন্ধী ফলে আমাদের এখানে চাকরি নেই, আমরা হবে না, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সবথেকে বড় যে দাবিটা সেটা হলো প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি। হ্যাঁ, ভাতা অনেকে বলতে পারে কেন ভিক্ষা, আমরা ভিক্ষা করতে চাই না, চেয়ার নাই, আমি দেখেন চলতে পারছি না, হাত দিয়ে টেনে টেনে নিজেকে নিয়ে যেতে হচ্ছে কাদার ভিতরে শুকনার ভিতরে, আমার কষ্ট হচ্ছে। অনেক জায়গায় আছে আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখলে ইন্টারভিউ নিতে আমাদের ডাকে না, আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা যে পরিচয় দিব সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না। আমরা যখন ভোট দেই, ভোটের ওই ফর্মে স্লিপে কোথাও কি লেখা থাকে যে এটা ভোটার, প্রতিবন্ধী ভোটার, সুস্থ ভোটার, এটা তো লেখা থাকে না। প্রতিবন্ধী ব্যক্তিদের একটা বড় সংখ্যা রয়েছে যারা শিক্ষিত, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে কিন্তু তারা কোথাও সুযোগ পায় না। আমার নাম হলো উজ্জ্বল বৈরাগী, আমার দেশের বাসা গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের কলিগ্রামে। আমি মূলত অ্যাক্সিডেন্ট করেছিলাম 2008 সালে, আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম। অনেক ছোটবেলাতে পল্লী বিদ্যুতের সাথে কাজে গিয়ে মূলত আর কি আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকেই আমার এই অবস্থা। আমি স্পাইনাল কর্ড ইনজুর, আমার মেরুদণ্ডের L1 সম্পূর্ণ ভেঙে গেছে আর কি। ওর পর থেকে মূলত যেহেতু মেরুদণ্ড ভেঙে গেছে, আমার লোয়ার পার্টে কোনো সেন্সেশন নেই, হাঁটতে পারি না। আমি আমার অ্যাক্সিডেন্টের পরে মূলত সাতক্ষীরায় একটা ইতালিয়ান প্রতিষ্ঠান হৃদশিল্পী, তাদের ওখানে থাকতাম এবং ওনাদের অর্থায়নেই আমার পড়াশোনা করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি। আর ওনাদের সাথে থাকতে থাকতে মূলত আমি ইতালিয়ান ভাষাটাকে রপ্ত করেছিলাম, যেহেতু ইতালির বন্ধুদের সাথে কথা বলতে হতো। ওই সুবাদে ইউরোপীয় ইউনিয়নের একটা প্রজেক্ট আছে ILOর মাধ্যমে, ট্যালেন্ট পার্টনারশিপ প্রজেক্ট, যার উদ্দেশ্য হলো যে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক ইতালিতে পাঠানো হবে। তো আমি ওই প্রজেক্টের মাধ্যমে স্টুডেন্টদেরকে ইতালিয়ান ভাষা শেখাচ্ছি যেন তারা ইতালিতে যেতে পারে। আসলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তখন অনেক বেশি হতাশায় ভুগেছিলাম, কারণ দেখেছিলাম যে আমার অনেক কাছের বন্ধুরা আমার অ্যাক্সিডেন্টের পরে আমাকে ছেড়ে চলে গেছে, তো অনেক বেশি একা হয়ে গিয়েছিলাম। কিন্তু যখন পড়াশোনা করেছি, করতে করতে আসলে নিজেকে বুঝতে পেরেছি যে না, আসলে প্রতিবন্ধিতা এটা কোনো বিষয় না। যদি আমার জীবনের ইচ্ছা থাকে, আমার আগ্রহ থাকে, আমি যে কোনো পরিস্থিতিতেই আমি সফল হতে পারি, ভালো কিছু করতে পারি। আমাদের মতো যারা হাঁটতে পারে না তাদেরকে দাবিয়ে রাখার একটা কৌশল, কিন্তু এই প্রতিবন্ধী ব্যক্তিরাও যে যদি সুযোগ পায়, তারাও যে সমাজে অনেক কিছু করতে পারে, দেশের জন্য অনেক কিছু করতে পারে, ওই চিন্তা, ওই জায়গাটা থেকে মূলত আমি চেষ্টা করেছি পড়াশোনা করতে, আমার কাজের মাধ্যমে ভালো কিছু করতে। আসলে আমার বাদাম বিক্রির মূল উদ্দেশ্যটা এটা ছিল। আমার মাঝে আমার ভিডিও ভাইরাল হয়েছিল যখন আমি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারের কাছে বলেছিলাম যেন প্রতিবন্ধী ভাতাটা বৃদ্ধি করে এবং এটা যেন প্রধানমন্ত্রীর কাছে উনি এই বার্তাটা পৌঁছে দেন। তো ওর পর থেকে আমাকে অনেক প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা আমাকে মেসেজ দিয়েছে, টেক্সট করেছে যেন আমি তাদের জন্য কিছু করি। স্পেশালি এদের মধ্যে অনেক বড় একটা গ্রুপ আছে, সংখ্যা আছে, যারা হুইল চেয়ারের জন্য রিকোয়েস্ট করেছে যে ভাইয়া আমার একটা হুইল চেয়ার নাই, আমি দেখেন চলতে পারছি না, মাটি দিয়ে হাত দিয়ে টেনে টেনে নিজেকে নিয়ে যেতে হচ্ছে কাদার ভিতরে শুকনার ভিতরে, আমার কষ্ট হচ্ছে। তো ওই জায়গাটা থেকে আমারও খারাপ লেগেছে, কারণ আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার একটা হুইল চেয়ার কেনার মতো টাকা ছিল না। কষ্টের জায়গা থেকে মনে হচ্ছে না আমি তাদের জন্য কিছু করি, বাট আমি যে চাকরি করি আসলে ওই টাকা দিয়ে আসলে একটা হুইল চেয়ার কেনাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তো তখন মাথায় আইডিয়া এলো কিছু ইউনিক কিছু করি যেন আমি আর চাকরির পাশাপাশি করতে পারি। তখন আমি বাদাম বিক্রি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার এই অবস্থাতে আগে দেখি কি হয়, মানুষের থেকে কতটা ভালো সাড়া পাই। তো প্রথম দিন বাদাম বিক্রি করে আমি ভালোই সাড়া পেয়েছি মানুষের থেকে, মানুষ আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেছে, বিষয়টা খুব ভালো লাগছে। এটার আমার মূল লক্ষ্য হলো এখন মানুষকে যেন হুইল চেয়ার প্রোভাইড করতে পারি। দেখলে অবাক হয়ে যাবেন যে পায়ে ঘা হয়ে আছে, হাঁটতে পারছে না, একটা হুইল চেয়ারের জন্য কত মানবতার জীবন যেমন করতে হয়। ইতিমধ্যে আমাদের সাথে কয়েকজন যোগাযোগও করেছে যারা আসলে আমার সাথে কাজ করতে এগিয়ে এসেছেন, যারা হুইল চেয়ার ডোনেট করতে আমাকে চাচ্ছেন, আর আমরা হয়তো খুব দ্রুতই কয়েকটা হুইল চেয়ার মানুষদের মধ্যে বিতরণ করতে পারবো। আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের সবথেকে বড় যে দাবিটা সেটা হলো প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি। কারণ সরকার আমাদের বর্তমানে 900 টাকা করে মাসিক প্রতিবন্ধী ভাতা প্রদান করে। যদিও বর্তমান যে সংসদ অধিবেশন চলছে, বাজেট চলছে, সেই বাজেটে 100 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাবনা করা হয়েছে। আসলে আমাদের মতো প্রতিবন্ধীদের জন্য না এই 100 টাকা কিছু না, বা এই 1000 টাকা যদি দেয় আসলে এটা যথেষ্ট না। কারণ এমন অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে প্রত্যন্ত অঞ্চলে যার পরিবারে আয়ের কোনো উৎস নেই, কোনো কর্মক্ষম ব্যক্তি নেই, সে অপেক্ষা করে কবে তার জন্য সেই 3 মাসের টাকাটা একবারে আসবে, সেই টাকা দিয়ে তার জন্য চাল ডাল মেডিসিন কিনে রাখবে। আসলে ওই ব্যক্তির জন্য না 900 টাকা কোনো কিছু না। সরকারের কাছে আমরা আসলে জোরালো দাবি জানাচ্ছি যেন সরকার আমাদের কথাটা শুনেন। প্রতিবন্ধী ভাতার বৃদ্ধি সংক্রান্ত যে 100 টাকা প্রস্তাবনা করেছে এটাকে যেন রিভিউ করে যেন একটা ন্যায্যতার ভিত্তিতে এটা আমাদের বৃদ্ধি করা হয়।
যদিও আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের দাবি যেন এটাকে 5,000 টাকা করা হয়, কিন্তু সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে 5,000 না, আপনারা ন্যায্যতার ভিত্তিতে করেন যেন একটা প্রতিবন্ধী ব্যক্তি বেঁচে থাকতে পারে। এই ভাতা ছাড়া আসলে তাদের সম্ভব না। হ্যাঁ, ভাতা অনেকে বলতে পারে কেন ভিক্ষা, আমরা ভিক্ষা করতে চাই না। আবার অনেকে বলবেন এই ভাতা নেওয়া তো ভিক্ষা। দেখেন, ভাতা নেওয়া এটা হলো সরকারের দায়িত্ব। কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অভিভাবককে সরকার। তো সরকার যদি তার পরিবারের একটা সদস্যকে একটা সহায়তা দেয়, সেটাকে তো ভিক্ষা হিসেবে দেখা যায় না। প্রতিবন্ধী ব্যক্তিদের একটা বড় সংখ্যা রয়েছে যারা শিক্ষিত, তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, কিন্তু তারা কোথাও সুযোগ পায় না। আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখলেই বলে না প্রতিবন্ধী, আসলে আমাদের এখানে চাকরি নেই, আমরা হবে না, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। অনেক জায়গায় আছে আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দেখলে ইন্টারভিউ নিতে আমাদের ডাকে না। আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা যে পরিচয় দিব সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয় না। যেন সরকার আমাদেরকে সহযোগিতা করে, যেন উদ্যোক্তা হতে, যেন আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা শুধুমাত্র চাকরি বা প্রতিবন্ধী ভাতা এর উপরে কেন নির্ভর করব, আমরা নিজেরাও কিছু করতে পারি। এইটাই আমাদের সরকারের কাছে দাবি, যেন সরকার আমাদের ওই জায়গাটা হেল্প করে, আমাদের কথাগুলো শুনে সংসদ থেকে আমাদের জন্য বিল পাস করে। আমরা যখন ভোট দেই, ভোটের ওই ফর্মে স্লিপে কোথাও কি লেখা থাকে যে এইটা ভোটার, প্রতিবন্ধী ভোটার, সুস্থ ভোটার? এটা তো লেখা থাকে না। তাহলে সরকার আমাদের কথা কেন শুনবে না? এটাই আমাদের সরকারের কাছে দাবি যে আপনি আমাদের অভিভাবক, তাই আমরা আপনার পরিবারের সন্তান, পরিবারের অংশ। আমাদেরকে বাদ দিয়ে আপনি পরিবার চিন্তা করতে পারবেন না। আমি যেন প্রতিবন্ধী ব্যক্তিদের আওয়াজ তুলতে পারি, আর এই আওয়াজ তোলার মূল অনুপ্রেরণা হলো আমাদের মতো প্রতিবন্ধী ব্যক্তিরাই, কারণ ওনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করছে যেন আমি তাদের ভয়েস সামনে তুলে ধরতে পারি। আসলে আমার ক্রিকেট খেলার পিছনে অনেক বড় একটা স্টোরি, সেটা হলো আমার অ্যাক্সিডেন্টের পরে আমি তো হতাশে ছিলাম যে আমি আর দ্বারা খেলাধুলা কোনো কিছু সম্ভব না। তো আমার ইতালিয়ান বন্ধুরা আমাকে অনুপ্রাণিত করতো, না তুমি খেলো, ট্রাই করো, না আমাকে ব্যাট বল কিনে দিত। তো এরপরে সাতক্ষীরা ক্রিকেট একাডেমিতে আমি প্র্যাকটিস শুরু করেছি, দেন হার্ড বল দিয়ে খেলা শুরু করেছি, এবং ওই সময় মহসিন ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল। ওনার মাধ্যমে পরবর্তীতে আমরা বাংলাদেশে প্রথম 2017 সালে আন্তর্জাতিক যে হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল সেখানে অংশগ্রহণ করেছি। প্রথম টুর্নামেন্টে আমার 2টা হ্যাটট্রিক ছিল, পরে আমার টোটাল তিন ম্যাচ সিরিজে আমার প্রায় 11-12 উইকেট ছিল, 250-র উপরে রান ছিল। ওই থেকে মোটামুটি আমার আন্তর্জাতিক পর্যায়ের খেলাটা কি শুরু হয়েছে। এই পর্যন্ত আমি প্রায় 8 থেকে 9 বার ইন্ডিয়াতে গিয়েছি, কখনো ত্রিদেশীয় ম্যাচ, কখনো ভারত বাংলাদেশের মধ্যকার হুইলচেয়ার ক্রিকেট খেলতে, এবং আমাদের বাংলাদেশ বরাবরই অনেক ভালো করেছে। আসলে আমার এই প্রতিবন্ধিতা জয়ের সফলতার একটাই অনুপ্রেরণা, সেটা হলো প্রতিবন্ধী ব্যক্তিরা যে কিছু করতে পারে না, এই যে চিন্তা, এই চিন্তাটা পরিবর্তন করতে হবে। কারণ আমি দেখেছি যে ছোটবেলাতে বই পড়তাম স্টিফেন হকিং, যে উনি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়েও এখন বর্তমানে অনেক টপ একজন বিজ্ঞানী। সো উনি যদি একজন বিজ্ঞানী হতে পারে, তাহলে আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি কেন পারবে না? উনি তো হাতও নাড়াতে পারতো না, কথা বলা তো দূরে কথা, কম্পিউটারের মাধ্যমে কথা বলতেন, তো আমি তো হাত নাড়াতে পারি, কথা বলতে পারি। সো আমি চেষ্টা করলে হয়তো বিজ্ঞান হতে পারবো না, তার মতো হতে পারবো না, কিন্তু নিজের অবস্থা তো পরিবর্তন করতে পারবো, ভালো কিছু তো করতে পারবো। ওই অনুপ্রেরণা, এবং আমি এটাও দেখেছি আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চল অনেক প্রতিবন্ধী ব্যক্তি আছে যারা হয়তো সুযোগ পায় না, কথা বলতে পারে না। তো ওনাদের হয়ে যেন আমি কথা বলতে পারি সামনে সারিতে এসে, এই যে ইচ্ছাটা, আগ্রহটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে যেন আমি প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে কাজ করতে পারি, তাদের হয়ে কথা বলতে পারি। এইটাই আমার আসলে এইভাবে সামনে আসার মূল অনুপ্রেরণা বলতে পারেন।